বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত। হ্যাঁ, তো আজকে আমরা বাংলা সাহিত্যের ক্ষেত্রে এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে টপিকটা পড়াশুনো হবে তার যে সিলেবাস রয়েছে তার একটা পার্ট টেক্সট যে আছে, ঠিক আছে, তার সাহিত্য চর্চা একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর সেই বিষয়টা সম্পর্কে পড়বো, আর তার সাথে সাথে কোনি সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই সিলেবাস যেটা আছে, আমরা যদি 1 মাসের মধ্যে টোটাল টার্গেট করি কমপ্লিট করার, সেক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, কমপ্লিট একটা একটা ইন্ডিভিজুয়াল টেক্সট যদি পড়তে যাই, যেমন এখানে যদি আমরা সাহিত্যের ক্ষেত্রেই বলি, সাহিত্য চর্চা একাদশ শ্রেণীতে প্রায় 12টা টপিক আছে, আবার দ্বাদশ শ্রেণীতেও 12টা টপিক আছে। তো এইগুলোকে মোটামুটি আমরা একটু আলোচনা করে নেব, নিয়ে তার সাপেক্ষে কি ধরনের প্রশ্ন হতে পারে বা কেমন হতে পারে তার ভিত্তিতে আমরা এখানে প্রতিটা যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো দেখে নিই। দেখো স্যার, এখানে আমাদের এই যে সাহিত্য চর্চা যে গ্রন্থটা রয়েছে তার ক্ষেত্রে এবং কোনির ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো আজকে দেখব সেইগুলো সম্পর্কে একটু বলে নিই। একটা হচ্ছে সিলেবাস সম্পর্কে আমরা একটু দেখব, সাহিত্য চর্চা এবং কোনি এই দুটো বইয়ের। আর এর সাথে সাথে কি করব, এর সাথে সাথে যে প্রশ্নের ধরন সেটা আমরা একটু দেখব, তার সঙ্গে মূল টেক্সট সম্পর্কে আলোচনা করব। আর এখানে কিছু প্রশ্ন আমরা তুলবো, সেইটা সম্পর্কেও একটু সবাই মিলে প্রশ্ন উত্তর করার চেষ্টা করব। সবাইকে বলবো যে ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত যাওয়ার, প্রশ্ন উত্তর দেওয়ার আগে পর্যন্ত সবাই একটু মাইকটা অফ রাখবে। কারোর যদি কিছু বলার থাকে চ্যাট বক্সটাতে বলবে, আমরা সেই চ্যাট বক্সে আমি দেখতে পাচ্ছি, আমি দেখে নিতে পারবো। ঠিক আছে, তো চলো দেখো, সাহিত্য চর্চা একাদশ শ্রেণীর ক্ষেত্রে যেগুলো পাঠ্য রয়েছে, যে এখানে গল্প আছে, প্রবন্ধ আছে, কবিতা আছে, তার সাথে আন্তর্জাতিক যে গল্প, ভারতীয় কবিতা, নাটক, এই সমস্তগুলো রয়েছে একাদশ শ্রেণীর ক্ষেত্রে। ঠিক আছে, সাহিত্য চর্চার মধ্যে গল্পের মধ্যে কোনগুলো আছে মোটামুটি সবাই কম বেশি, যেহেতু এখন রিভাইজের সময়, মোটামুটি সবাই জানে যে এখানে এই বিষয়গুলো রয়েছে। যেমন কর্তার ভূত গল্পের মধ্যে তেলেনাবতা আবিষ্কার, ডাকাতের মা, সুয়েজ খালের হাঙর শিকার প্রবন্ধ, গ্যালিলিও প্রবন্ধ। তারপরে আসছে কি নীলধ্বজের প্রতি জনা, এটা, এর সাথে বাড়ির কাছে আরশিনগর এই কবিতা, দীপান্তরের বন্দিনী, নুন, আর এদিকে বিশাল ডানাওয়ালা তুত্রেপুরে, শিক্ষার সার্কাস, আর হচ্ছে গুরু। এগুলো হচ্ছে একাদশ শ্রেণীর যে পাঠ্য সেগুলো রয়েছে। ঠিক আছে, এইগুলো পড়তে হবে কি করে সেটা আমরা পরে দেখছি, আগে আমরা একটু সিলেবাসটা জেনে নিই। দেখো, সাহিত্য চর্চা দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে কি সিলেবাস রয়েছে, গল্প রয়েছে, এখানেও 3টে গল্প, কে বাঁচে কে বাঁচায়, ভারত, ভাত ভারতবর্ষ। আর এদিকে কবিতার মধ্যে আছে কি রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি, ক্রন্দনরতা জননীর পাশে। আর নাটকের মধ্যে বিভব, নানা রঙের দিন। আন্তর্জাতিক যে গল্পটা রয়েছে, কবিতাটা রয়েছে, সেটা হচ্ছে কি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। আর ভারতীয় যে গল্প সেটা কর্তা সিং দেবগাল। আর আরেকটা যে পাঠটা আমরা দেখবো কোনি, দশম শ্রেণীর পাঠ্য। ঠিক আছে, এক ক্লাসে এতগুলো পাঠ সত্যি কথা বলতে করানো অসম্ভব। আমরা এখান থেকে জাস্ট যে জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে এবং টেক্সটটাকে পড়তে হবে এখন, সেইগুলোর কথা আমরা দেখব। ঠিক আছে, সেইগুলোর বিষয়ে আমরা আলোচনা করব। একটা বিষয় একটু বলে দিই যে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু টেক্সটটাকে তোমরা গুরুত্ব দেবে। টেক্সটটা গুরুত্ব যত বেশি দেবে তত বেশি সুবিধা হবে। কারণ বিগত সাল আমরা যদি 2016-তে যে পরীক্ষাটা হয়েছিল এবং ওড়িয়া যে বাংলার পরীক্ষাটা হয়েছিল, সেখানে কিন্তু আমরা কি করছিলাম যে দেখো, শর্ট কোশ্চেন সব ক্ষেত্রে এমসিকিউ টাইপ, ঠিক আছে, এমসিকিউ টাইপের কোশ্চেন আমরা দেখেছি। ঠিক আছে, তো সেই রকম ভাবেই আমাদের ধরে নিতে হবে যে সিলেবাসে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু এরকম ভাবেই দিতে পারে। চলো, আচ্ছা, এই বিষয়ে একটা কথা বলি। তোমাদের আমাদের ম্যারাথন মক টেস্ট রয়েছে 1 মাস ব্যাপী, একদম পুরো। ঠিক আছে, 9-10 এর জন্য আছে
11-12 এর জন্যও আছে। ঠিক আছে, এটাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো, সেক্ষেত্রে তোমাদের এই নাম্বারে ফোন করে কথা বলে নিতে হবে। ঠিক আছে, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা কথা বলতে পারো। আর যেটা বলবো যে এটা কিন্তু পেইড মক টেস্ট। ঠিক আছে, পেইড মক টেস্ট। আর এই পেইড মক টেস্ট তোমরা দিলে আশা করছি তোমাদের অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, তোমরা দিতে পারবে, কোনো সমস্যা নেই। আজ থেকেই এটা কিন্তু শুরু হচ্ছে, মনে রাখবে, আজ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা চাইলে এটা নিতে পারো। আর ক্লাসের জন্য কোনো রকম কিছু পেমেন্ট বা কিছু করতে হবে না, তোমরা ক্লাস যেটা প্রতি মানে 1 মাসের জন্য যে কটা আছে সবগুলোতে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, আগে 9-10 এর কোন নিয়ে আলোচনা করলে ভালো হয়? হ্যাঁ, আমরা ওটাই করব, কোনই নিয়ে আসবো, তারপরে আর কি ওই সাহিত্য চর্চার বিষয় ঢুকবে। আর কোনির প্রশ্ন কিন্তু শেষ পর্যন্ত যে না থাকবে, কোনি সহ সমস্ত প্রশ্ন করা হয়েছে, তোমরা শেষ পর্যন্ত না থাকলে কিন্তু প্রশ্ন সম্পর্কে আলোচনায় মানে কেমন ধরনের প্রশ্ন হতে পারে বা কিরকম কি রয়েছে সেটা আমরা মানে জানতে পারবো না, বা ওই বিষয়ে আরেকটু ধারণা যেটা দরকার সেটা কিন্তু হবে না। আচ্ছা দেখো, আমি একটা কথা বলি, সময়ের সাথে সাথে কিন্তু সমস্ত কিছু পাল্টাচ্ছে। ঠিক আছে, আগে কি দিত, সিম্পল ভাবে একটা প্রশ্ন তুলে দিল, তার 4টে অপশন থাকতো, সিম্পল ভাবে প্রশ্ন। যেমন টেক্সট থেকে যদি বলি, যেহেতু আজকে আমাদের টেক্সটে আলোচনার বিষয়, টেক্সট থেকে যদি বলি সেখানে কি থাকছে, মানে কোনো একটা গল্প যদি তোলা হয় সেই গল্পের প্রশ্ন, মানে কিরকম ভাবে দিচ্ছে দেখো, যে প্রথমে সেই টেক্সট থেকে লাইন তুলে কোন গল্পের লাইন এটা হতে পারে, বা কবিতা যদি বলে, কবিতার ক্ষেত্রে, ঠিক আছে, কবিতা যদি বলা হয় সেই কবিতার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো পার্ট আসে। যেমন দিতে পারে যে একটা লাইন তুললো, ঠিক আছে, সেই লাইনের মধ্যে কি থাকছে না থাকছে, মানে সেই লাইনটা কার, ঠিক আছে, এইরকম ভাবে পুরো বিষয়টা দিতে পারে। আচ্ছা, এর বাইরে নেটে যারা নেট বা সেট দিয়েছো, ঠিক আছে, আমি বলছি না যে এভাবে আসবে, ঠিক আছে, যদি দেয় তাহলে কিন্তু সমস্যা ব্যাপারটা থাকতে পারে। আহ, তো সেই জন্য আমাদের এই প্রশ্ন ধরন বা বিষয়টা বোঝাও খুব প্রয়োজন হয়ে পড়বে। যেমন দেখো, মন্তব্য যুক্তি যখন বলছি, মন্তব্য যুক্তির ক্ষেত্রে এখানে কি দিচ্ছে দেখো, মন্তব্য এরকম ভাবে তুলে দিতে পারে, দিয়ে তার সাপেক্ষে একটা যুক্তি দিতে পারে। সেই যুক্তির ক্ষেত্রে যে মন্তব্য যেটা বলা হচ্ছে সেটা ঠিক না ভুল তার একটা ব্যাপার থাকছে, যুক্তি যেটা দিচ্ছে সেটা ঠিক না ভুল সেটাও বলা থাকবে। আমরা এই এই আলোচনা মানে ক্লাসের শেষে এই ধরনের প্রশ্ন কিছু নিয়ে এসেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, যে কেমন হতে পারে, কিরকম ভাবে মন্তব্য যুক্তি আসতে পারে তার ভিত্তিতে সেটা আমরা দেখাবো। নেক্সট কি দেখো, শুদ্ধ অশুদ্ধ দিতেই পারে, 4টে অপশন দিয়ে দিল, 4টে বা 5টা দিতে পারে। 4টে অপশন বা 5টা অপশন দেওয়ার পরে সেই 5টা অপশনের ক্ষেত্রে তোমাদের এরকম অপশন দেওয়া থাকলো যে শুদ্ধ হবে না অশুদ্ধ হবে। এ যেটা আছে এর ক্ষেত্রে এটা শুদ্ধ হবে, বি যেটা আছে বি এর ক্ষেত্রে শুদ্ধ হবে, সি যেটা আছে সি এর শুদ্ধ হবে না অশুদ্ধ হবে, ডি শুদ্ধ না অশুদ্ধ। এর ভিত্তিতে এখানে 4টে অপশন থাকবে, তার মধ্যে থেকে উত্তরটা মেলাতে হবে, এরকম দিতে পারে। এর পরে যেটা দেখো গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ক্রম সাজানো। কবিতা থেকে বা গদ্য থেকে কি করতে পারে, কবিতা গদ্য প্রবন্ধ যে কোনো জায়গা থেকে এরকম কতগুলো লাইন তুলে দিয়ে কোনটা আগে পরে হবে, ক্রম সাজানো। ঠিক আছে, হয়তো এমন থাকলো প্রথম যেটা হবে সেটা হচ্ছে ডিতে থাকে রয়েছে, তারপরে যেটা আছে সেটা সিতে, তারপরে এতে আছে, তারপরে বিতে আছে। তোমাদেরকে এইরকম ভাবে সাজিয়ে, যদি এটা উত্তর হয় এটা দিতে হবে, যদি তার আগেরটা হয় সেটা দিতে হবে, এরকম ভাবে থাকতে পারে। আর কি থাকতে পারে দেখো, এর সাথে সাথে কি থাকতে পারে, স্তম্ভ মেলানো, মানে তালিকা, ক্ষয়স্তম্ভ তালিকা দিয়ে দিতে পারে। ধরো 4টে গল্পের নাম দিয়ে দিল, রচনাকাল বা প্রকাশকাল এক পাশে দিল গল্পের নাম, গল্পের নাম থাকতে পারে, এক পাশে দিল তার প্রকাশকাল, প্রকাশকাল হতে পারে পত্রিকা দিতে পারে, কোন গল্প কোন পত্রিকা থেকে নেওয়া, বা এমন হতে পারে এখানে চরিত্র দিয়ে দিল, এখানে তার উক্তি দিয়ে দিল। ঠিক আছে, এরকম বিষয়গুলো দিয়ে দিতে পারে, তো সেইগুলো একটু দেখার প্রয়োজন আছে। আর এর বাইরে কেবলমাত্র বলে ওই রকম 4টে অপশন দিয়ে দিতে পারে, 4টে অপশন এর আগে যেমনটা ছিল সেরকম 4টে অপশন দিয়ে দিতে পারে, দিয়ে কি করতে পারে, যে 4টে অপশনের মধ্যে কোনটা হবে, এ বা বি এরকম ঠিক হবে, না সি বা ডি হবে,
এরকম ভাবে পুরো বিষয়টা আসতে পারে। তো এটা একটু মাথায় রাখবে। এরপরে যেটা থাকছে দেখো, প্রশ্নের বিষয়। প্রশ্নের বিষয় কি থাকছে, যে টেক্সট ভিত্তিক তোমাকে পড়তেই হচ্ছে প্রশ্নের বিষয়ের ক্ষেত্রে সাহিত্যের ইতিহাস, বঙ্গানুবাদ, ভারতীয় এবং আন্তর্জাতিক সাহিত্য, সাহিত্যের রূপরীতি। সাহিত্যের রূপরীতিটা কিন্তু 12-এর জন্য, মনে রাখবে। আর টেক্সটেও কিছু আছে যেটা 10 এবং কিছু 12 রয়েছে, 11-12, ঠিক আছে। তো চলো তারপরে দেখো কোন বিষয়গুলো টেক্সটের ক্ষেত্রে পড়বে। সাহিত্য চর্চা যদি গ্রন্থটা আমরা দেখি, সাহিত্য চর্চা গ্রন্থের ক্ষেত্রে দুটো পাঠ থাকে প্রতিটা বইয়ের ক্ষেত্রে। প্রতিটা গল্প বলো বা কবিতা বলো বা প্রবন্ধ বা নাটক, যেগুলোই বলো না কেন, সেক্ষেত্রে কিন্তু দুটো পাঠ থাকছে। সেই দুটো পাঠ কি? বহিরঙ্গে কি থাকছে? সাল, তারিখ, প্রকাশকাল, সংস্করণ, রচনাকাল, মুদ্রণ, এই বিষয়গুলো থাকে। সেগুলো কিন্তু পড়তেই হবে, কারণ বিগত সালের কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে ওখানে কিন্তু এরকম দিচ্ছে, ঠিক আছে। তার সাথে সাথে এরকম হতে পারে সেই টেক্সটের লেখক পরিচিতি, লেখক পরিচিতি, ঠিক আছে, তার জন্ম মৃত্যু হতে পারে, তার লেখা গ্রন্থ, এই সমস্ত বিষয়গুলো দিতে পারে। আর ভিতরের যে পার্ট সেটা হচ্ছে বিষয় সংকেত। তারপরে ধরো কোনো গল্প আছে, তার প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে সেই গল্পটা রচিত হয়েছে তার বিষয়টা। তার সাথে কি থাকছে? চরিত্র, ওই গল্পের মধ্যে কি কি চরিত্র সেটা। তারপরে কি আসছে? এমন কিছু শব্দ কবি বা প্রাবন্ধিক বা নাট্যকার, যাকেই বলি না কেন, তিনি ব্যবহার করছেন। সেই শব্দগুলো তার অর্থ জানা দরকার, কারণ শব্দার্থও দিতে পারে, বলতে পারে যে অমুক গল্পে উল্লেখিত অমুক শব্দের অর্থ কি, ঠিক আছে। বা বলা গেল যে ধরো মধুসূদন দত্তের কোন একটা কবিতা বা কিছু দিয়ে দিল, দিয়ে সেখান থেকে বললো যে এই শব্দের অর্থ কি। তো সেইগুলো তোমাদের ভালো করে জানতে হবে, ঠিক আছে। এরপরে কি আসছে? প্রথম লাইন বা শেষ লাইন, কোন একটা কবিতা দিয়ে দিল, কবিতার ক্ষেত্রে বললো যে তার প্রথম লাইন কোনটা হবে এবং শেষ লাইন কোনটা হবে, বা প্রথম লাইন বা শূন্যস্থান পূরণও দিতে পারে এখানে। আর তার থেকে কি করতে পারে? ব্যাকরণগত দিক, যেমন দিতে পারে একটা লাইন তুলে একটা তলায় দাগ দিয়ে বললো এটার কারক নির্ণয় করো, বা একটা তলায় দাগ দিয়ে বললো যে সমাস নির্ণয় করো, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে প্রত্যেকের, ঠিক আছে। তা না হলে কিন্তু প্রবলেম হবে। পড়ার সময় তোমরা এই বিষয়গুলো খুব সুন্দর করে দেখবে। চলো আমরা এবার গণিতে ঢুকে যাই। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এই পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। দেখো, কোনি মতি নন্দী রচিত, তাই তো? এটার প্রকাশকাল দেখো, প্রকাশ স্থল আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশ হচ্ছে, প্রকাশকাল 1975, ঠিক আছে। তারপরে কি বলছে? এটা চলচ্চিত্রায়ন হয়েছে, সিনেমা। কোনি সবাই মোটামুটি নিশ্চয়ই জানো, উপন্যাসটার একটা সিনেমাও বার হয়েছে, ঠিক আছে। তো সেখানে দেখো 1994 খ্রিস্টাব্দে সিনেমাটা প্রকাশিত হয়েছে। আর এর পরিচ্ছেদ কটা আছে? 14টা পরিচ্ছেদ রয়েছে। এগুলো একটু মনে রাখবে, বাইরের প্রসঙ্গ। আর 2015 সালে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 10ম শ্রেণীর মানে সহায়ক পাঠ্য হিসাবে কোনিটাকে দিয়েছে ক্লাস 10-এর জন্য, ঠিক আছে। আর সেখানে প্রকাশ করছেন যিনি, কল্যাণময় বন্দ্যোপাধ্যায়। আর মোট পরিচ্ছেদ আছে 14, এটা আগেই বললাম। মোট পৃষ্ঠা সংখ্যা আছে 74টা। প্রচ্ছদ ও অলঙ্করণ সুব্রত মাঝি, এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে, ঠিক আছে। এই বিষয়গুলো একটু কিন্তু মনে রাখতে হবে। যে প্রকাশ করছেন কে, যেটা সরকারিভাবে তোমার কি হচ্ছে, বইটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে সেই প্রকাশকটা কে রয়েছে তার সম্পর্কে হয়তো একটু বললো। ওখানে দেখবে বইয়ের প্রথম পৃষ্ঠায় এই বিষয়গুলো উল্লেখ করা আছে। আচ্ছা, কোনি মতি নন্দীর রচিত। ওনার জন্ম হচ্ছে 1931 খ্রিস্টাব্দে 10ই জুলাই, আর মৃত্যু 2010 3রা জানুয়ারি, ঠিক আছে। উনি কি কি পুরস্কার পেয়েছেন একটু দেখো। 1974 সালে আনন্দ পুরস্কার, 1991-তে পাচ্ছেন সাহিত্য একাডেমি পুরস্কার। এগুলো কিন্তু মনে রাখতে হবে,
ঠিক আছে। 2002 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে শরৎ স্মৃতি পুরস্কারে পুরস্কৃত করেছিলেন। আর দীর্ঘ 15-16 বছর তিনি আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সম্পাদক ছিলেন, মানে খেলা বিষয়ক এই সমস্ত বিষয় নিয়ে যে আলোচনা সেই বিষয় সেখানে, বা যে খেলা বিষয়ক কোনো অনুষ্ঠান বা কিছু হলে সেখানে তিনি আর কি লেখালেখি সেই বিষয়ে লেখালেখি করছেন। আচ্ছা, এবারে আসো তার বেশ কিছু উল্লেখযোগ্য যে রচনা রয়েছে উপন্যাসের ক্ষেত্রে, এগুলো একটু পড়বে। নক্ষত্রের রাত, নায়কের প্রবেশ প্রস্থান, দ্বাদশ ব্যক্তি, এই ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো রয়েছে। কিশোর উপন্যাসের মধ্যে কি রয়েছে? ননিদা নট আউট, স্ট্রাইকার, স্টপার, অপরাজিতা আনন্দ, ঠিক আছে। এইভাবে পুরো এগুলো একটু মনে রাখবে। এই পিডিএফটা আমরা পরে দিয়ে দেবো, তোমরা সেটা দেখতে পাবে। এরপরে আসো গল্প সংকলন। গল্প সংকলনের ক্ষেত্রে কি হচ্ছে? বেশ কিছু নির্বাচিত গল্প রয়েছে। বেহুলা, ভেলা, চতুর্থ সীমানা, কপিল নাচছে, ঠিক আছে, এগুলো রয়েছে। আর প্রবন্ধ গ্রন্থ, ক্রিকেটের আইন কানুন, একদা ক্রিকেট, খেলার যুদ্ধ, বিশ্বজোড়া বিশ্বকাপ, ক্রিকেটের রাজাধিরাজ, ছড়িয়ে ছিটিয়ে, ক্রিকেটের ডন ইত্যাদি। এইগুলো কিন্তু মনে রাখতে হবে। তাছাড়া এনার প্রথম গ্রন্থ কি আছে, ঠিক আছে, যদি প্রথমে উনি বা কোন পত্রিকায় প্রথম লেখা প্রকাশিত হয়েছে, সেই বিষয়গুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, আর এগুলো বইতেও পেয়ে যাবে। আচ্ছা, কোনি রচিত হয়েছে কোন প্রেক্ষাপটে? পূর্ব কথা বলতে কোন প্রেক্ষাপট? আমি আগেই বলেছি যে প্রতিটা গল্প বা উপন্যাসের ক্ষেত্রে যে কোন প্রেক্ষাপটে কোনটা তৈরি হচ্ছে, তোমাদের কিন্তু এটা মনে রাখাটা প্রয়োজন। কারণ বলতেই পারে যে অমুক গল্প বা কোনি কোন কোন প্রেক্ষাপটে রচিত হয়েছে। দেখো বলছে কথা সাহিত্যিক মতি নন্দী, আগেই বলেছি, ক্রীড়া সাংবাদিকতা অভিজ্ঞতা নিয়ে ক্রীড়া বিষয়ক উপন্যাস কোনি রচনা করেছেন। কোনি উপন্যাসটি প্রবাদ প্রতিম অস্ট্রেলিয়ান সাঁতারু ডন ফ্রেজারের জীবন কাহিনী অবলম্বনে রচিত। সেখানকার সাঁতারের কোচেরা নিজেরা একটি সুইমিং পুলের ইজারা নেন। ফ্রেজারের ভাবি কোচের একদিন চোখে পড়ে যায় যে তার ইজারা নেওয়া পুলে একটা রোগা মেয়ে একধারে সাঁতার কাটছে, অপরদিকে 3-4টি ছেলে মেয়ে আক্রমণে বিপর্যস্ত হচ্ছে। এরকম সিচুয়েশনে কি হচ্ছে, যে সেই মেয়েটি এত রোগা যে ওখান থেকে মোটামুটি মানে সবার কাছে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। সেই সময়টাতে যিনি ছিলেন কোচ, তিনি সেখানে ওকে গিয়ে বলে যে সাঁতার তো কাটছো, কিন্তু এদের সঙ্গে লড়াই জিততে পারবে কিনা। এইভাবে তারপরে তার দায়িত্ব নিয়ে তাকে একটা সাঁতারু তৈরি করে ফেলেছিল। সেই জন্যে সেই বিষয়টা মানে তার থেকেই ইন্সপিরেশনটা নিয়ে মতি নন্দী এখানে কিন্তু এই কোনি উপন্যাসটা রচনা করেছে, ঠিক আছে। আচ্ছা, দেখো বিষয় সংক্ষেপ যদি আমরা বলি, কম বেশি মোটামুটি সবাই জানি কি আছে বিষয় সংক্ষেপ। একটা সাধারণ গরিব ঘরের মেয়ে কোনি, সে উঠে আসছে কিভাবে, তার কত বাধা বিপত্তি অতিক্রম করতে হচ্ছে, সেটাই কিন্তু এই উপন্যাসের মূল পাঠ্য, ঠিক আছে। এবার দেখো বলছে যে সাধারণ ঘরের একটি অন্তর্নিহিত প্রতিভা গুরুর সাহচর্যে কিভাবে চ্যাম্পিয়নে পরিণত হয়েছে, তারই সুপাঠ্য আখ্যান এটা। ক্রীড়া জগতের অন্তর্নিহিত রাজনীতি ও হিংসার শিকার হয়েও এই জায়গাটা আমাদের প্রায় নজরে আসে। দেখবে যে প্রতি জায়গার ক্ষেত্রেই যে আমাদের মধ্যে একটা মানে দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, এবং ওই রাজনীতি এবং হিংসার শিকার হতে গিয়েই আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়ে। শেষ মুহূর্তে আমরা হোপলেস হয়ে পড়ি, এবং অনেক সময় অনেক চেষ্টার পরে গিয়ে তারপরে আমরা কি করতে পারি, সেই জায়গাটা হয়তো অনেকে পূরণ করতে পারে, অনেকে এই স্বপ্নটাকে জলাঞ্জলি দিয়ে অন্য কোনো কাজে চলে যায়। তো এখানেও কোনির ক্ষেত্রে অনেকটা সেরকম ছিল। কোনিকে ক্ষিতিশ সিংহ, যে কোনির গুরু, যে কোনিকে সাঁতার শেখানো থেকে শুরু করে সমস্ত শেষ পর্যন্ত নিয়ে যাওয়া এবং চ্যাম্পিয়ন হিসাবে তাকে তৈরি করা, এটা কিন্তু এখানে রয়েছে। সেই ঘটনা পুরোপুরি 14টা অধ্যায়ে ধীরে 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 আলোচনা করা আছে। তোমরা যেটা করবে যে তোমার এই জায়গাগুলো প্রতিটা অধ্যায়, যে 14টা অধ্যায় রয়েছে, সেই 14টা অধ্যায় বিষয় সংক্ষেপ ধীরে ধীরে এক একটা পার্টে কি আছে সেটাকে একটু খেয়াল রাখবে। তার সঙ্গে চরিত্র, ঠিক আছে, সেই চরিত্রগুলো সম্পর্কে দেখবে। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে চরিত্র পরিচিতি দেখো কেমন ভাবে তোমরা সেটাকে একটু তুলে রাখতে পারো। আমি কতগুলো বিষয় সবগুলো দেওয়া সম্ভব হয়নি, আমি কিছু তুলে সেই বিষয়টা একটু বলেছি। দেখো বলছে যে
এখানে কোনি দেখো, কনক চাপা পাল তার পুরো নাম, পঞ্চম শ্রেণী পর্যন্ত সে পড়াশুনো করেছে, বয়স 14 বা 15 বছর প্রায়। বাসস্থান কোথায়? শ্যামাপুকুর বস্তি। পরিবারের যে সদস্য আছে মোট 8 জন। সেখানে বাবা ছিলেন, কিছুদিন আগে মারা গেছেন, ভাই বোন এবং মা, এই মিলিয়ে তার সংসার। ঠিক আছে। বড় ভাই, তার নাম কমল পাল, সেও কিন্তু সাঁতারু হওয়ার একটা টার্গেট করেছিল, কিন্তু কোনো কারণবশত সে হতে পারেনি এবং সেও একটা সময় মারা যায়। কিন্তু তার স্বপ্ন ছিল, সে হয়তো হতে পারেনি, কিন্তু তার বোন যে আছে কনি, তাকে সাঁতারু তৈরি করার। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কমল পালের বয়স হচ্ছে 25 বছর। তারপরে ছোট ভাই গোপাল, তার বয়স 12 বছর, যে ইনফ্লুয়েঞ্জায় মারা যায়। অষ্টম পরিচ্ছেদে কিন্তু এটা উল্লেখ আছে, এইগুলো একটু মনে রাখতে হবে, যে বলতেই পারে কোন পরিচ্ছেদে কনির বড় ভাই মারা গেছে। ঠিক আছে, সেটা কিন্তু দিয়ে দেবে। হুম। মেজ ভাই গত বছর ইলেকট্রিক তারের শক পেয়ে মারা যায়। সেজ ভাই চড়াপাড়ায় পিসির বাড়িতে থাকে। বাবা হচ্ছে 5 বছর আগে টিবি রোগে মারা যান। আর বন্ধু আছে কে? ভাদু, চণ্ডী, কান্তি, এরা। দেখবে প্রথমে শুরুতেই এদের একটু উল্লেখ আছে। তারপরে আবার যখন কনিকে নিয়ে মাদ্রাসে ওই যে চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছে, সেই সময় সে আবার সি অফ করতে আসছে। হ্যাঁ, ওদেরকে দেখতে আসছে, দেখাশোনা করতে আসছে, যে ভালোভাবে যাস, ভালোভাবে জিতে আসতেই হবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো ওখানে কিছু লাইনও আছে, ফাইট করি ফাইট, এদের মধ্যে কেউ একজন বলেছিল প্রথম দিকে। আবার তোমার এতেও এর পরবর্তীতেও আমরা কয়েকবার ওই ফাইট করি ফাইট শব্দটা পাবো। তারপরে দেখো ক্ষিতীশ সিংহ সম্পর্কে যদি বলি, কনির প্রশিক্ষক, বয়স 50-এর পাশে। প্রথম জুপিটারে সাঁতারের চিফ ট্রেনার ছিলেন, পরে অ্যাপোলোতে চলে যান, কারণ কনিকে ওখানে আর ওনার জায়গা হয়নি বা কোনো কারণবশত সেই রাজনীতির শিকার। ঠিক আছে, তার জন্যে সেটা চেঞ্জ করে। আচ্ছা, যখন দেখো অ্যাপোলোতে যোগ দেয়, তখন কিন্তু 6 নম্বর পরিচ্ছেদ, মানে ওইখানে গিয়ে আমরা জানতে পারছি অ্যাপোলোতে যোগ দিচ্ছে, তার আগে পর্যন্ত সেই বিষয়টা জানা যায়নি। আর তার বাড়িতে দুটো পোষ্য আছে, বিশু, খুশি বলে দুটো বিড়াল রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে রাখি, এছাড়াও কিন্তু আরো অনেক চরিত্র আছে যেগুলো আমরা তুলিনি। তোমরা সেইগুলোকে একটু খেয়াল করে পড়ার সময় দেখবে যে কোথায় কোনটা আছে এবং কোন পরিচ্ছেদে আছে। ঠিক আছে, কে কোন পরিচ্ছেদে আসছে, এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে। চলো, চলচ্চিত্র নির্মাণ যেটা আসছে, মুক্তি 16ই এপ্রিল, এটা তো বলাই হলো। পরিচালক কে ছিলেন এগুলো একটু মনে রাখবে। কনি থেকে সরোজ দে। কনির ভূমিকায় অভিনয় করেছিল শ্রীপর্ণা ব্যানার্জি, আর ক্ষিতীশ সিং এর ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এবারে দেখো আমরা এর প্রশ্নগুলো, কনির সম্পর্কে যে প্রশ্ন, সেটা কিন্তু আমরা পরে আসব। তার আগে আমরা একটু কি করব, একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী যে সাহিত্য চর্চা গ্রন্থ আছে, সেই গল্পের কোন বিষয়গুলো একটু পড়তে হবে সেগুলো আমি একটু বলে যাচ্ছি, কারণ একসঙ্গে এতগুলো বিষয়কে তোলা সম্ভব নয়। তারপরে একসঙ্গে আমরা প্রশ্ন দেখে নেব এগুলোর। চলো, সাহিত্য চর্চা গ্রন্থের প্রথম গল্প আছে কি? কর্তার ভূত। কম বেশি মোটামুটি আমরা সবাই পড়েছি কর্তার ভূতটা। তো দেখো, কর্তার ভূত গল্পটা মূল প্রকাশকাল কত সাল? কেউ বলতে পারবে? মূল প্রকাশকাল 1326 বঙ্গাব্দ। ঠিক আছে, শ্রাবণ সংখ্যা প্রবাসী পত্রিকায় কিন্তু এটা প্রকাশিত হচ্ছে। আর এই গল্পটার মূল গল্পগ্রন্থ কি? লিপিকা। মনে রাখবে, এই গল্পের মূল গল্পগ্রন্থ হচ্ছে লিপিকা। চরিত্রগুলো কি আছে বলতো এখানে? প্রথমত কর্তার ভূত বলছি, তার মানে চরিত্র পাচ্ছি কর্তা। আর কি পাচ্ছি? এই কর্তা কে ছিলেন আসলে? প্রাণহীন নিয়মতান্ত্রিক যে প্রতীক, সেই প্রতীক চরিত্র হচ্ছে কর্তা। ঠিক আছে। আর তারপরে ভূতগ্রস্ত দেশের জনগণের কথা জানবো। এর সাথে সাথে এখানে পাচ্ছি ভূতগ্রস্ত দেশের যে মানুষজন যারা, তারা রয়েছে। তত্ত্বজ্ঞানী রয়েছে, যারা আদিম সংস্কারের রক্ষক, নিয়ম নিষ্ঠা শাসনতন্ত্রের ধারক বাহক ছিলেন। মনে রাখবে কর্তার ভূতে।
তাহলে কি পেলাম? কর্তা পেলাম, ভূতগ্রস্ত দেশের মানুষজন যারা কর্তার অনুগামী চলে, তারা ভাবছে যে কর্তা না থাকলে তাদের কি হবে। এদিকে তত্ত্বজ্ঞানী তারা আছেন। তাছাড়া আছে কি? জেলখানার দারোগা যে অত্যাচার করত, কি আছে? দারোগা, দারোগা রয়েছে। তারপরে ভূতের ওঝা আছে, তাই না? তার সাথে সাথে পেয়াদা রয়েছে। এই পেয়াদার কাজ কি ছিল এই গল্পের মধ্যে? যদি আমরা বলি, এই পেয়াদার কাজ কি ছিল? রাস্তায় ঘুরে ঘুরে বেড়ানো আর হচ্ছে সাধারণ মানুষ থেকে খাজনা আদায় করা। ঠিক আছে? আর কেউ যদি ভূতগ্রস্ত যে কর্তা আছেন তার আহ বিরোধে যায়, বিরোধিতা করে, তখন কিন্তু তাকে শাসন করা। অর্বাচীন ছিল, যারা উদ্ধত শাসনতন্ত্রের অবসান চায়, যারা মানতে চায় না। তার সাথে সাথে কি হচ্ছে? ঘুমপড়ানি মাসি পিসি রয়েছে। আর দু একটা মানুষজন যারা এই শাসনের প্রতিবাদী হতে চায় কিন্তু সাহস করে না। এরকম কতগুলো চরিত্র কিন্তু আমরা পাচ্ছি। আর এখানে কি বলছে দেখো, কর্তার ভূত গল্পে বলছে যে গল্পে চিরাচরিত যে সংস্কার রয়েছে, ঠিক আছে, সেই সংস্কার এবং অতীতের অন্ধ যে অনুগামী মানুষজন রয়েছে তাদেরকে আসলে গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর সেটাকে তুলতে চেয়েছেন। যেটা অনেকে আছে যারা হয়তো জানে বিষয়টা অন্যায় হচ্ছে, সেই উলঙ্গ রাজার মতো, হ্যাঁ, অন্যায় হচ্ছে জানছে, তারপরেও কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস করছে, কেউ করছে না। এরকম ব্যাপারটা চলে আসে এখানে, সেই বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে। তো এই গল্পটা একটু দেখবে ভালো করে, আর টেক্সটটাকে ভালো করে পড়বে। নেক্সট কি আসছে? নেক্সট আসছে তেলেনাপোতা আবিষ্কার। তেলেনাপোতা আবিষ্কার এই গল্পটা, মূল গ্রন্থ কি রয়েছে? মূল গ্রন্থ যেটা, সেটা হচ্ছে কুড়িয়ে ছড়িয়ে। মূল গ্রন্থ হচ্ছে কি? কুড়িয়ে ছড়িয়ে। আর এটা প্রকাশিত কবে? 1946 খ্রিস্টাব্দ। এই সময়কালে এটা কি হচ্ছে তোমার প্রকাশ হচ্ছে। আচ্ছা, এই গল্পে তেলেনাপোতা আবিষ্কার গল্পে কে কে আছেন? দেখো, গল্পকথক তো আছেন, যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত গল্প বলছেন, গল্পকথক। আর কে আছে? যামিনী, যাদের বাড়িতে গল্পকথকরা আশ্রয় নিয়েছিলেন। তারপরে মণিবাবু, তারপর যামিনীর মা, তারপর নিরঞ্জন। ঠিক আছে? এদের কথা কিন্তু আসছে। নিরঞ্জন, দেখো, গল্পকথক সে তো গল্পের মূল কথা বলে যাচ্ছে পরপর। তারপরে আসছে যামিনী, যে গল্পের নায়িকা, আমরা আগেই বলেছি। প্রবঞ্চনা হয়েছে তার সঙ্গে, মানে প্রবল তাকে নিরঞ্জন কথা দিয়েছিল যে তোমার বিয়ে করবে, কিন্তু সে শহরে গিয়ে আর ফেরেনি। আর মণিবাবু আছে যামিনীর পরিচিত। তার সাথে সাথে যামিনীর মা রয়েছে, যিনি অন্ধ, এক ঘরের কোণে পড়ে থাকেন। সমস্ত কাজকর্ম যামিনীকেই করতে হয়, গল্পের মেন বিষয়। ঠিক আছে? আর গল্পকথকরা তিন বন্ধু মিলে কোথায় যাচ্ছিলেন? মাছ ধরার জন্যে। হ্যাঁ, মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল এবং বেরিয়ে তেলেনাপোতা আবিষ্কার করেছিল। তারপরে এই গল্পের মধ্যে কি রয়েছে? যে যে ফেরেনি তার ভূমিকায় গল্পকথককে অভিনয় করতে হয়েছিল। এই নিরঞ্জন, আহ নিরঞ্জন আসবে আসবে করেছে যখন তোমার যামিনীর মা শুনতে পায় কেউ এসছে, তখন যামিনীর মায়ের সঙ্গে গল্পকথক দেখা করতে যায়। ঠিক আছে? এইরকম ভাবে এই গল্পের বিষয় একটু বারে বারে পড়বে, কারণ এখান থেকেও কিন্তু টেক্সট তুলে দিয়ে লাইন দিয়ে বলতে পারে এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে, এরকম বিষয়টা। এরপরে চলো ডাকাতের মা। ডাকাতের মা গল্পটা হচ্ছে সতীনাথ ভাদুরীর লেখা। ডাকাতের মাতে, আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, ডাকাতের মা গল্পে কি হচ্ছে?
যে প্রধান চরিত্র কে ছিল? সৌখী। আর কাদের কথা পাচ্ছি? সৌখীর মা, সৌখীর স্ত্রীর উল্লেখ আছে শুধুমাত্র। আর কে আছে? পেশকার আর দারোগা বাবু। এরকম কয়েকজনের কথা আমরা কিন্তু পাবো, ঠিক আছে। আর এই গল্পটা যুগান্তর পত্রিকায় শারদীয়া সংখ্যা 1361 বঙ্গাব্দে মানে প্রকাশিত হয়েছিল। এটা ডাকাতের মাঠে, যুগান্তর পত্রিকা। তাহলে কোন পত্রিকা? যুগান্তর। ঠিক আছে, 1361 বঙ্গাব্দে শারদীয়া সংখ্যায়। গল্পের মূল বিষয় কি ছিল? সৌখী অনেকদিন পর জেল থেকে ছাড়া পেয়েছে, কিছু টাকা পয়সা নিয়ে সে বাড়ি ঢোকে। এবং এখানে একটা ব্যাপার আছে যে ডাকাতেরা তাদের কিছু সাংকেতিক বিষয় থাকে, যেমন সংকেত থাকে যে এক ডাকাত আর এক ডাকাত সেই সংকেত অনুযায়ী বুঝতে পারে, ঠিক আছে। তো এখানে 5 বছর পর যখন জেল থেকে সৌখী ছাড়া পেয়েছে এবং রাতে বাড়ি ফেরে, সেদিন সে কিছু না খেলেও পরের দিন তার খাবার জোগাড় করতে গিয়ে তার মা কি করে? চুরি করে। চুরি করে নিয়ে আসে 14 আনায় পেশকারের কাছে, বিক্রি করে দেয় একটা কি লোটা, ঠিক আছে। এবং সেটা পেশকারের পরবর্তীতে দারোগাবাবুর কাছে ধরা পড়ে যায় এবং সেটার জন্য আবার তাকে জেলে যেতে হয়। এই যে ঘটনাটা, এবং সেখানে সৌখীর একটা আত্মসম্মানে লাগে। এরা হচ্ছে ডাকাত, চুরি করাটা এদের কাছে একটা ছোট ব্যাপার মনে হয়। তো সেই বিষয়টা কিন্তু এখানে উঠে আসছে। তো এই ঘটনাগুলো একটু তোমরা ভালো করে পড়বে। এবার এখানে বলতে পারে সৌখীর সন্তান ছিল কিনা, তার বউয়ের তোমার আগে কোনো বউ ছিল কিনা, এই যে ব্যাপারগুলো সেগুলো একটু মনে রাখতে হবে। তারপরে চলো সুয়েজ খালে হাঙর শিকার। দেখো, স্বামী বিবেকানন্দের একটা প্রবন্ধ, যেটা মূলত হচ্ছে কি উদ্বোধন পত্রিকায় প্রথম এবং দ্বিতীয় সংখ্যায় বিলাত যাত্রীর পত্ররূপে প্রকাশিত হয়। পরে এখান থেকে হাঙর শিকার মানে সুয়েজ খালে হাঙর শিকার নামে গল্প আকারে বেরিয়ে আসে। আর মূল গ্রন্থ কি হচ্ছে? পরিব্রাজক। ঠিক আছে, পরিব্রাজক। এখানে কি হচ্ছে যে প্রাবন্ধিক সুয়েজ বন্দরে যখন পৌঁছাচ্ছেন, সেই সময় জাহাজ থেকে কেউ নামতে পারছে না, তখনকার একটা রোগের উল্লেখ আছে এই গ্রন্থে। কেউ বলতে পারবে? দেখি কে বলতে পারে। এখানে একটা রোগের উল্লেখ আছে, কি সেটা? প্লেগ রোগ। সেই প্লেগে জন্যে সেই জাহাজে সেই সময় কাউকে ওখান থেকে বেরোতে দেওয়া হয়নি। তো জাহাজের মধ্যেই আছে, এমন সময় সেখানে ওই হাঙর দেখা যায় এবং সেই হাঙর ধরার জন্যে বা শিকার করার জন্য একটা তোড়জোড় শুরু হয়। সেই তোড়জোড়ে দুটো হাঙরের প্রথমটি পালিয়ে যায়, আর পরেরটা যেটা আছে সেটাকে নিষ্ঠুরভাবে যে হত্যা করা হয় সেই কাহিনী আছে। এখানে কিন্তু হাঙরগুলোর বিভিন্ন নামকরণ করা হয়েছে, সেটা একটু মনে রাখতে হবে। তার সাথে সাথে ওর সঙ্গে যে সমস্ত ছোট ছোট মাছ ছিল, চোষক বলে উল্লেখ আছে, মনে করে দেখবে। তো সেগুলোর সম্পর্কে কিন্তু আলোচনা করা আছে, এখানে একটু ভালো করে সেটা পড়তে হবে। আচ্ছা, এবারে আসো গ্যালিলিও। এনার সম্পর্কে সবাই মোটামুটি আমরা জানি। এত লেট করে জয়েন হলে সমস্যা ক্লাসে। আচ্ছা, আমরা মোটামুটি সবাই জানি যে গ্যালিলিও একজন বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন, যিনি প্রথম জীবনে প্রথম দিকে প্রচুর পরিমাণে বিজ্ঞান নিয়ে গবেষণা করেন এবং পরে বেশ কিছু সংঘাত এর কারণে, ধর্মান্ধতার কারণে তাকে শাস্তি পেতে হয়েছিল এবং তার জীবনে কিন্তু প্রচুর কষ্ট যন্ত্রণা রয়েছে। তো সেগুলো এখানে উঠে আসছে। দেখো, বলছে যে এখানে
মূলত যে তার পরিবারের শিক্ষা ব্যবস্থা, পরিবারের অর্থ সংকট, পড়াশুনো করতে যাওয়ার জন্যে তার যে কষ্ট যন্ত্রণা ভোগ করা, অতিরিক্ত কাজ করা, দূরবীনের আবিষ্কার তার পরবর্তীতে আসছে, এবং বিভিন্ন সমীক্ষা করা, সনাতনী যে ধর্মবিশ্বাস ছিল সেটার প্রতি তিনি মানে তার বিরুদ্ধে গিয়ে যখন তিনি বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন কথা বলতে শুরু করেন, তখন তাকে কি করা হয়, একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়। একদম পুরো ঘটনাগুলো রয়েছে এখানে। একটা বিষয় খেয়াল করবে, প্রচুর পরিমাণে সালের উল্লেখ আছে বইতে। কোন সালে কি ঘটছে না ঘটছে সেগুলো একটু কিন্তু মনে রাখতে হবে। তিনি কোন পড়াশুনো করতে গেছেন, কিভাবে করছেন, ঠিক আছে, জ্যোতিষ শাস্ত্রের কথা আছে এখানে, সেগুলো একটু ভালো করে পড়তে হবে। তার পরিবারের কাহিনী, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। এরপরে চলো কবিতা কি আছে, নীলোধ্বজের প্রতি জনা। এই কবিতাটা মূলত হচ্ছে বীরাঙ্গনা কাব্যগ্রন্থের অন্তর্গত ১১তম সর্গ হচ্ছে এটা। কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু ভেবেছিলেন ২১টা সর্গ রচনা করবেন, কোনো কারণবশত তিনি করতে পারেননি, কিন্তু এই ১১তম যেটা রয়েছে নীলোধ্বজের প্রতি জনা, সেই কাহিনীটা কিন্তু এখানে আছে। যদি কেউ নেট পড়াশুনো করো সেখানে দেখবে যে এই কাহিনীকে কেন্দ্র করে তোমার কি বলে একটা নেটেও একটা পাঠ্য রয়েছে, ঠিক আছে। মূলত হচ্ছে কি, যে জনা, নেটে পাঠ্য যেটা আছে সেটা নাটক, জনা নাটক, ঠিক আছে। তো এদের সন্তান হচ্ছে কে, প্রবীর। এদের সন্তান হচ্ছে প্রবীর। সেই প্রবীরকে, সরি, এদের সন্তান কি জানো, হ্যাঁ, সেই প্রবীরকে কি করছে, প্রবীর অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়াটা সেটা ধরেছিল অর্জুনের, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, এবং তার জন্য প্রবীরের সঙ্গে তোমার তোমার অর্জুনের একটা যুদ্ধ হয় এবং প্রবীর মারা যায়। মারা যাওয়ার পরেও নীলোধ্বজ কি করেছিলেন, তোমার অর্জুনকে তার রাজসভায় আহ্বান করেছিলেন, যেটা জনা মেনে নিতে পারেনি। কারণ তার যে শত্রু তাকে কিভাবে রাজসভায় নীলোধ্বজ আহ্বান করছে তার জন্য সে প্রতিবাদ করেছিল। আর এই প্রতিবাদটাই কিন্তু এখানে উঠে এসছে নীলোধ্বজের প্রতি জনা, এই কাব্য মানে চিঠি আকারে আর কি কাব্য কবিতাটার মধ্যে উঠে এসছে, ঠিক আছে। আচ্ছা, এর পরে দেখো বাড়ির কাছে আরশিনগর, লালন ফকির এর লেখা। আচ্ছা, লালন সমগ্রের মধ্যে এটা আমরা পাবো। লালন সমগ্রের মধ্যে পাবো, ঠিক আছে। আর মূলত লালন ফকির হচ্ছে বাউল সাধনার একজন বিখ্যাত ব্যক্তি। তার এর বাইরে তেমন কিছু তিনি হিন্দু না মুসলিম কি ছিলেন সেগুলো জানা যায়নি। আর এই বাড়ির কাছে আরশিনগর কবিতাটার মধ্যে কিন্তু যেটা মেন উঠে আসে সেটা হচ্ছে পড়শির কথা। হ্যাঁ, পড়শির কথা আমরা কিন্তু এখানে পাবো, যে পড়শিকে লালন ফকির চাইছেন ধরতে কিন্তু ধরতে পারছেন না, সে যেন অনেক দূরে, অথচ নিজের মধ্যেই অবস্থান করছে। আসলে যে নিজের মধ্যে যে পার্থিব যে মোহ বা সবকিছুকে বিসর্জন দেওয়া, সেটার কথা কিন্তু এখানে উঠে আসছে কবিতাটার ক্ষেত্রে। প্রতিটা কবিতার ক্ষেত্রেই কিন্তু তোমাদের ভালো করে কবিতা পারলে মুখস্থ করতে হবে। হ্যাঁ, কবিতা যদি মুখস্থ করতে পারো তাহলে কিন্তু সুবিধা হবে, আর না পারলে তখন একটা সিকোয়েন্স ধরে মনে রাখার চেষ্টা করতে হবে। সিকোয়েন্স ধরে মনে রাখলে পুরো বিষয়টা মনে থাকবে, কারণ এখান থেকে কিন্তু কিন্তু শূন্যস্থান পূরণ দিতে পারে। তারপরে প্রথম, আগেই বলেছি, প্রথম লাইন শেষ লাইন, ঠিক আছে, এগুলো দিতে পারে। বা এরকম করতে পারে, এই কবিতার মধ্যে ওই যেমন বললাম যে সেখানে পড়শির কথা উঠে আসে, বলতে পারে যে পড়শির কথা উঠে এসছে এমন একটি কবিতার নাম বল, বলে 4টে অপশন দিয়ে দিল। তখন কিন্তু এই বিষয়গুলোকে মনে রাখতে হবে, না হলে কিন্তু হবে না। তারপরে দেখো দ্বীপান্তরের বন্দিনী। দ্বীপান্তরের বন্দিনী কাজী নজরুল ইসলাম, আমরা জানি বিদ্রোহী কবি,
ঠিক আছে, বাস্তববাদী একজন বিখ্যাত কবি, সাম্যবাদী চেতনায় বিশ্বাসী, বিদ্রোহী মনোভাব সম্পন্ন একজন কবি। আর এই দীপান্তরের বন্দিনী কবিতাটা মূলত বিজলি পত্রিকায় বন্দিনী নামে প্রকাশিত হয়েছিল। বিজলি পত্রিকা, সেটা হচ্ছে বন্দিনী। বন্দিনী নামে প্রকাশিত হয়েছিল কত সালে? 1331 বঙ্গাব্দে। ঠিক আছে, এটা প্রকাশিত হয়েছিল। প্রেক্ষাপটটা কি ছিল দীপান্তরের বন্দিনীটি? দেখো, 1924 খ্রিস্টাব্দে চন্দননগর সন্তান সংঘ আয়োজিত করে সরস্বতী একটা আরাধনা হয়েছিল। সেখানে সেই অনুষ্ঠানে কবি মানে ছিলেন, এবং উদ্দেশ্য ছিল একটা কিছু বলা, কবিতা টবিতা সেই সময়। আর সেখানে যেটা তিনি মূল দেখাতে চেয়েছেন, আসলে অধিকার বঞ্চিত ভারতবাসী মানুষজনের কথা। কি দেখাতে চেয়েছেন? অধিকার বঞ্চিত মানুষ, যারা ভারতবাসী, তাদের কোনো অধিকার নেই, বলার কথা বলতে পারছে না, হ্যাঁ, অত্যাচারে জর্জরিত হচ্ছে, সেই সময়কালের প্রেক্ষাপটে কিন্তু এটা তিনি রচনা করছেন। মনে রাখবে সালটা হচ্ছে 1924। এই 1924 সাল, তার মানে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগের মুহূর্ত। এর 6 বছর পরে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। তাহলে সেই সময় কিন্তু তখনও একটা চারিদিকে মানে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে তো ইংরেজ শাসন চলছেই, হ্যাঁ, এবং তার উপরে ভিত্তি করে এটা লিখছেন। চলো নেক্সট কি আসছে? নুন কবিতা। নুন জয় গোস্বামী মূলত হচ্ছে এটা ভুতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যগ্রন্থের অন্তর্গত। আর পরে এটা কিন্তু শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থে চলে গেছে। হ্যাঁ, কেউ বলতে পারে, এইখানে একটা প্রশ্ন হয়, আমি তো পড়ে এসেছি হুতুম ভগবান, কিন্তু এখানে দিচ্ছে অপশানে শ্রেষ্ঠ কবিতা, তাহলে কি হবে? মানে অন্য অপশান থাকলো, হুতুম ভগবান অপশানটাই থাকলো না। তাহলে তখন এই জন্যে তাকে দুটোই জানতে হবে, যে হুতুম ভগবান কাব্যগ্রন্থে ছিল, তারপরে শ্রেষ্ঠ কবিতাতে এসছে, যে অপশানটা ওখানে থাকবে সেটাকে উত্তর দিতে হবে। এবার এখানেও দেখো, বঞ্চিত শ্রেণীর মানুষজনের কথা কিন্তু উঠে এসছে। সমাজে মধ্যবিত্ত শ্রেণী মানুষ, যাদের খাওয়ার ক্ষেত্রে মানে সামান্য নুনটুকু জোটে না খাওয়ার পাত্রে, তাদের কথা উঠে আসছে। ঠিক আছে, আবার সেখানে একটু মজা করে কবি তুলেছেন যে নুন জুটছে না অথচ গোলাপ চারা লাগাচ্ছে বাড়িতে। ঠিক আছে, এটা আসলে কিছুটা আমরা বলতে পারি যে মানে কবি আসলে ব্যঙ্গ করে বলছেন এই কথাটা। ঠিক আছে, শৌখিন মানুষজন একদিকে তারা গোলাপ চারা লাগাচ্ছে, আর গরিব মানুষজন তারা না খেয়ে সামান্য নুনও জুটছে না তাদের ভাতে। তো সেই বিষয়টা কিন্তু এখানে উঠে আসছে। যদি সব থেকে ভালো হতো যদি আমরা একটা ইন্ডিভিজুয়াল কোনো কবিতাকে আলোচনা করতে পারতাম, হ্যাঁ, কিন্তু উপায় নেই। আমরা সংক্ষেপে একটু দেখে যাই পুরো বিষয়টা। এরপরে দেখো, বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। ইনি মূলত তোমার ম্যাজিক রিলিজিয়াম এই ধারণার প্রবক্তা। ম্যাজিক রিলিজিয়ান বলতে আসলে ওই কিছুটা আমরা এরকম ধরতে পারি যে এরকম ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, কোনো একটা ঘটনা আজ থেকে কয়েক বছর, মানে আমরা বিজ্ঞানে কল্প বিজ্ঞান, তোমরা 9-10 বইতে বা 7-8 বইতে দেখবে যে কল্প বিজ্ঞান সংক্রান্ত একটা গল্প ছিল, পাগলা গণেশ। সেই পাগলা গণেশে যেমন দেখানো হয়েছে সবাই বিজ্ঞান নিয়ে মত্ত, সবাই মৃত্যুঞ্জয় টনিক খেয়েছে, তো এখানেও ওই রকম ব্যাপারটা, যে একটা মানুষের কথা বলছে, যে মানুষ কি হচ্ছে হঠাৎ করে উড়ে এসে পড়েছে, সে কথা বলতে পারে না, তার ভাষা অন্য। সেখানে কি হচ্ছে যে তোমার তাকে কেন্দ্র করে
প্লাইও বলে একটা চরিত্র আছে, তাদের বাড়িতে এসে যখন পড়েছে প্লাইও এবং তার স্ত্রী এলিসেন্থা, ঠিক আছে, এদের বাড়িতে এসে ওই মানুষটা পড়েছে যার ডানা তোমার রয়েছে, সে কথা বলতে পারছে না। ওরা এই মানুষটাকে নিয়েই কিছুটা ব্যবসা করে নিল। এখানে কিছু ধর্মীয় ক্যাথলিক ধর্মযাজক যারা পাদ্রি গনসাগা তাদের মধ্যে একজন, ঠিক আছে, তাদের উল্লেখ আছে। সে এসে আবার বলছে এটা অন্য কোনো ভাষা হবে, তার যে কথা বলার ভঙ্গি বা তা সে বুঝতে পারছে না, তাকে আবার বিভিন্ন মানুষজন এসে খোঁচা দিচ্ছে, করছে, নানান বিষয় নিয়ে এখানে উঠে আসছে। তো সেইগুলো এখানে কিন্তু পরপর পরপর চলে আসছে, ঠিক আছে। এরপরে এই এই দিকে একদিকে যেমন এইটা দেখার জন্য টিকিট করে সবাই দেখতে আসছে, আর একদিকে কিন্তু আর একটা মেয়ের কথা উঠে আসছে, মাকড়সা মেয়ে, মাকড়সা মেয়ে, তার কথা কিন্তু উঠে আসছে। হ্যাঁ, সে বাবা মায়ের অবাধ্য হয়েছে বলে তার কি হয়েছে, অবাধ্য হওয়ার জন্য দৈব দুর্বিপাকে সে মাকড়সা হয়ে গেছিল, তাকে কেন্দ্র করে আবার কিছুটা টাকা ইনকাম করে নিল কিছু মানুষজন, সেটা কিন্তু আসছে। আর তারপরে একটা সময় সেই ডানাওয়ালা যে থুতথুরো বুড়োটা এসেছিল, সেই বুড়োটা যখন ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পেরেছে, খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক করতে পেরেছে, একটা সময় সে আবার উড়ে চলে গেছে। তো এই হচ্ছে তোমার বিশাল ডানাওয়ালা থুতথুরো বুড়োর গল্প রয়েছে। তোমরা এখান থেকে ভালো করে কি করবে, ওই চরিত্র যেগুলো বললাম, প্লাইও, এলিসেন্দা, পাদ্রি গনসাগা, মাকড়সা মেয়ে, বুড়ো, এদের সম্পর্কে পড়বে। আর টেক্সটটাকে একটু ভালো করে প্রায়োরিটি দিয়ে দেখবে, ওখানে যদি কোনো বয়স থাকে, কোন জায়গার কথা বলা হচ্ছে, ঠিক আছে, সেটার কথা একটু মনে রাখতে হবে। তারপরে সেই মানুষটাকে কোথায় রাখা হয়েছিল। হ্যাঁ, এটা এই বুড়ো মানুষটাকে রাখা হয়েছিল মুরগির একটা খাঁচার মধ্যে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে পাদ্রি গনসাগায় সে কি বক্তব্য দিয়েছে এই মানুষ সম্পর্কে, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপরে দেখো শিক্ষার সার্কাস, যেটা বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে। হ্যাঁ, শিক্ষা পড়াশুনো সংক্রান্ত বিষয় নিয়ে নানাভাবে সমস্যায় জর্জরিত হতে হচ্ছে মানুষজনকে। হ্যাঁ, তো এখানে সেই কথাটা বলছে যে শিক্ষা যেন একটা সার্কাস হয়ে যাচ্ছে, আয়াপ্পা পানিকার সেইটাকে তুলে ধরছেন এই কবিতার মধ্যে, ঠিক আছে। আর এই কবিতাটা অনুবাদ করেছেন কে, কেউ বলতে পারবে? উৎপল কুমার বসু, এটার উৎপল কুমার বসু অনুবাদ করছেন। আর মূল গ্রন্থ, এই কবিতাটা মূল গ্রন্থ হচ্ছে কি, ডেজ অ্যান্ড নাইট, ডেজ অ্যান্ড নাইট, ঠিক আছে। আর উৎপল বসু এটাকে অনুবাদ করছেন কি, দিন ও রাত্রি হিসাবে, ঠিক আছে। আর এখানে কি বলছে দেখো, বলছে শিক্ষা শুধুমাত্র পরের শ্রেণীতে উত্তীর্ণ হওয়া এইরকম ব্যাপারটা নয়। এরকম হলে কি হচ্ছে, প্রকৃত জ্ঞান আমাদের মধ্যে আসছে না, এবং তার মধ্যে কি হচ্ছে যে সে হয়তো লাফিয়ে লাফিয়ে ক্লাসটা অতিক্রম করে যাচ্ছে, কিন্তু তার ধারণা তৈরি হচ্ছে না। সেই বিষয় নিয়ে এখানে কিন্তু আলোচনা করা আছে। তো আমি একাদশ শ্রেণীর এই পাঠ্যটা আলোচনা করে দিলাম টোটালটা। ও আরেকটা পাঠ এখানে আছে দেখো, গুরু নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু নাটক। হুম, গুরু নাটকে কি কি চরিত্র আছে কে বলতে পারবে দেখি, এবার একটু সবাই উত্তর দাও দেখি। গুরু নাটকে কে আছে, কি কি চরিত্র আছে? গুরু নাটকে প্রথমত গুরু তো রয়েছে, পঞ্চক, পঞ্চক, গুরু, হ্যাঁ, মহাপঞ্চক আছে, তাই না? পঞ্চক, মহাপঞ্চক, সুভদ্র, বালক, গুরু, সোনপাংশু, দাদা ঠাকুর। হ্যাঁ, সুভদ্র, এই তো। উপাধ্যায় আছে, আচার্য, উপাচার্য, এরকম প্রচুর মানুষজন আছে, ঠিক আছে। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, শিক্ষার্থীদের দেখো পঞ্চকের যে ভাবনা সেটা কিন্তু প্রকাশ করতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে। ওর যে চাহিদা, ওর যে মনের সুপ্ত বাসনাগুলো রয়েছে, সেই কৌতূহলগুলোকে কিন্তু বিভিন্নভাবে আটকে দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই পন্থীতে বিশ্বাসী নন, যে শিক্ষা ব্যবস্থা মানুষের একটা চার দেয়ালের গণ্ডির মধ্যে আটকে রাখা, সেটাতে তিনি অভ্যস্ত নন, ঠিক আছে। এবং তিনি চাইতেন যে শিক্ষাটা এমন হোক সবাই তার মধ্যে
স্বতঃস্ফূর্তভাবে শিখতে পারে। তো সেই বিষয়গুলো এখানে কিন্তু আসছে। আমরা একাদশ শ্রেণী এইগুলো বললাম, তোমরা এই তথ্যগুলো মোটামুটি সবাই বইতে কম বেশি পেয়ে যাবে, ঠিক আছে। আর এবারে আমরা একটু প্রশ্নে চলে যাই। দ্বাদশ শ্রেণীরও এরকম ভাবে সব রয়েছে, সেগুলো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। দেখো প্রথম প্রশ্ন, দেখি সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। কোনি উপন্যাস থেকে, দেখো সেই যে প্রশ্ন প্রথমে আমি বলেছিলাম সেই ধরনের প্রশ্ন কিন্তু এখানে একটু তুলেছি, তোমরা একটু চেষ্টা করো দেখি। কোনি উপন্যাস থেকে নিচে দেওয়া বিবৃতিগুলোর শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হচ্ছে। তো এই বিবৃতিগুলো থেকে দেখি কে কেমন উত্তর দিতে পারে। যে বিষ্ণুধর সপ্তাহে একদিন মাংস খান। না স্যার, ওটা ভুল আছে, 2 নম্বরটা ঠিক আছে। আর গণির সঙ্গে আম নিয়ে ঝামেলা হয়েছিল ভাদুর, 2 নম্বরটা ঠিক আছে, প্রথমটা ভুল রয়েছে, তাই তো? আর কেউ? হ্যাঁ স্যার। দেখো আগে আমি বলে দিই যে সত্যি কথা, এই দেখো এখানে দেওয়াই আছে, উল্লেখ করা আছে। তোমরা যখন মক টেস্টটা দেবে সেখানেও কিন্তু এরকম ভাবে প্রতিটা পার্ট উল্লেখ করা থাকবে, ঠিক আছে। মক টেস্টে এরকম প্রতিটা পার্ট প্রশ্ন দেওয়া থাকবে, তারপরে প্রশ্নের পরীক্ষা দেওয়ার পরে যখন উত্তরটা দেবে তখন কিন্তু ওখানে মানে ফাইনালি সলিউশনের অপশানে গিয়ে সলিউশন দেখতে পাবে যেখানে এই ধরনের প্রশ্ন থাকবে। নেক্সট চলো পরের প্রশ্ন দেখো। এখানে একটা দেখো স্তম্ভ মিল দিয়ে দিয়েছে, এক পাশে চরিত্র দেওয়া আছে আর এক পাশে হচ্ছে বক্তব্য। দেখি কে উত্তর দিতে পারে। কোনটা হবে? অলিম্পিকে গেছিল যেটা, ওটা হরিচরণ। আচ্ছা, অলিম্পিকে হরিচরণ, একটা মিলাই। হ্যাঁ, তারপর? লীলাবতী, তুমি এখন আবার দোকানে গেছিলে কেন? আচ্ছা, হ্যাঁ, এটাকে লীলাবতী, তুমি লীলাবতী। এখন আবার দোকানে গেছিলে কেন? আচ্ছা, আর? আর ওই যে ক্ষিতীশের সঙ্গে নিচেরটা হবে। ক্ষিতীশের সঙ্গে এখন তো আর জায়গায় কুলোয় না। আচ্ছা, এখন তো আর জায়গায় এটা কুলোয় না হবে, হ্যাঁ, তাই ঘর খুঁজছি। ওটা ক্ষিতীশ হবে। আচ্ছা, আর আর? বিনোদ না, ক্ষিতীশটা ওটা হবে, তুমি এখন আবার দোকানে গেছিলে কেন? হ্যাঁ, এইখানে একটু বুঝতে সবার সমস্যা হবে, দুটো কথাই কাছাকাছি। হ্যাঁ। একটু গোলমেলে হয়ে গেল। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন কিন্তু আমি জানি না দেবে কিনা, কিন্তু এই ধরনের কোশ্চেনও একটু প্র্যাকটিস করা দরকার, যে কিভাবে একটু করবো। সময় দেখার হ্যাঁ জন্য একটু সময় লাগবে, হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, একদমই তাই, ঠিক আছে। তারপরে বিনোদ ভরের বক্তব্য। হুম তো দেখো এখানে উত্তর কি হচ্ছে। আর এইখানে দেখো যখন তুমি দুটো মেলাতে পারবে, ধরো বি হচ্ছে 3, তাহলে বি হচ্ছে 3, এখানে কিন্তু একটাও বি 3 নেই, তাহলে কিন্তু এখানে হচ্ছে না, তাই না? আবার দেখো সি 1 রয়েছে, সি 1, তাহলে সি 1 কিন্তু আমরা একটা পাচ্ছি, এই ভিত্তিতে কিন্তু এটাও হতে পারে আমরা যদি দেখি। তো এই জায়গাগুলোতে প্রথমে যখন মেলাতে যাবে সময় যাতে কম লাগে তার ক্ষেত্রে কিন্তু এই একটা প্ল্যান করতে পারো, যে যেখানে তোমার একটা কনফিডেন্স রয়েছে যে হবেই এটা, তখন কিন্তু তুমি সেটা ধরতে পারো, একবারেই পুরো উত্তরটা দিয়ে দিতে পারবে যে 4 হবে না 3 হবে কি হবে। দেখো সঠিক উত্তরটা কি আছে, 4 নম্বরটা সঠিক উত্তর। এ হচ্ছে 3, ক্ষিতীশ বলছে তুমি এখন আবার দোকানে গেছিলে কেন। তারপরে হচ্ছে বি লীলাবতী 4, এখন তো আর জায়গা কুলোই না তাই ঘর খুঁজছি। লীলাবতী এই কথাটা কখন বলেছিল, দেখি কে বলতে পারে। যখন, কি বলেন স্যার? এই যে লীলাবতী যে কথাটা বলছে এখন তো আর জায়গায় কুলোই না তাই ঘর খুঁজছি, এটা কখন বলেছে? ওই যখন স্নেহ টেলার পরিবর্তে যখন প্রজাপতি দোকান খুলে হ্যাঁ, প্রজাপতি তৈরি হওয়ার পরে মোটামুটি একটা প্রজাপতি বেশ ফুলে ফেপে উঠেছে। হ্যাঁ, ভালো তখন তো। জায়গায় হ্যাঁ, তখন কোথায় গেছিল কেউ বলতে পারবে জায়গা নেওয়ার জন্যে?
দেখি কে বলতে পারে। বিষ্ণুধরের কাছে গিয়েছিল, হ্যাঁ, হাতির কোথায়? বাগানে। হ্যাঁ, হাতিবাগান, এক্স্যাক্টলি, এই জায়গাটা মনে রাখবে, হাতিবাগান। হ্যাঁ, তারপরে দেখো, তারপরে হরিচরণের ক্ষেত্রে বলছে আপনি অলিম্পিক গেছিলেন। হ্যাঁ, হরিচরণ ক্ষেত্রে এই হরিচরণের এই প্রশ্নটা করছে। আচ্ছা, তারপরে বিনোদ ভরের ক্ষেত্রে দেখো, বিনোদ ভর হচ্ছে কি এটা মেডেল হবে। হ্যাঁ, টাইপিং মিস্টেক হয়েছে। মেডেলের কথা তো আমি বলিনি, তুমি হঠাৎ গায়ে পড়ে টিপ্পনি কাটছো কেন, এটা কিন্তু উল্টে গেছে। হরিচরণ এইটা বলবে আর বিনোদ ভর হচ্ছে এটা বলবে। মানে যখন আমি বলছি এটা উল্টে গেছে, এটা একটু খেয়াল রাখবে, প্রশ্নে কিন্তু একটা ভুল হয়েছে। তাহলে আমি কখন তাও প্রেক্ষাপটটা বলে দিচ্ছি। এটা যে কনিতে যখন ওই ক্ষিতিশ সিংহকে সবাই মিটিং এ কথা বলছে, ক্ষিতিশ সিংহ আসলো, ওকে তাড়ানোর পরিকল্পনা করেছে, তখন কিন্তু এই কথোপকথন গুলো চলছে। হরিচরণ যখন বক্তব্য দিচ্ছে যে আমি আর একটুর জন্য, কত সেকেন্ডের জন্য ও মেডেল পায়নি, দেখি কে বলতে পারে। 0.6 ছিল না, 0.67, এই 6 সেকেন্ডের জন্য ও পায়নি, ও গল্প দিচ্ছিল সেই সময়। তখন বিনোদ ধর বলছে আপনি অলিম্পিকে গেছিলেন, এটা যখন বলেছে তখন ক্ষিতীশ একটু গলা খাকড় দিয়েছে, মানে এরকম করে উঠেছে বা হেসে উঠেছে। সেইটার জন্য ওর একটু বা তার তার সাথে সাথে আর একটা কথা বলেছে যে তুমি কি মেডেল পেয়েছিলে। হরিচরণকে যখন জিজ্ঞাসা করেছে তখন ও বলছে যে মেডেলের কথা তো আমি বলিনি, তুমি হঠাৎ গায়ে পড়ে টিপ্পনি কাটছো কেন। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো, ওই প্রেক্ষাপটগুলো একটু যদি মনে রাখা যায় যে কোন অধ্যায়ে কি ঘটছে না ঘটছে, তাহলে কিন্তু তুমি উত্তর দিতে পারবে। নেক্সট দেখো, সিম্পল একটা প্রশ্ন। দেখো এখানে যেটা তোলা, গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে, এটা কোন উপন্যাসের কোন পরিচ্ছেদের উক্তি? কটা পরিচ্ছেদ কোনিতে? 14টা। 14টা। এটা প্রথম পরিচ্ছেদ। দেখি আর কেউ বলতে পারে কিনা। পরিচ্ছেদ হবে মনে হচ্ছে। সবাই কি একমত প্রথম পরিচ্ছেদ? আমি তো দেখতেই পাচ্ছি না স্যার। কেন? একবার লিফট করে আরেকবার ঢুকে জয়েন করলে দেখা যাবে। হ্যাঁ, যদি এরকম হয়, নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো। এটা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদে, ঠিক আছে, একদম দ্বিতীয় পরিচ্ছেদের প্রথমের সূচনাতেই রয়েছে, গঙ্গায় একটা আম ভেসে যাচ্ছে। প্রথম পরিচ্ছেদের ঘটনা কি ছিল বলতো? প্রথম পরিচ্ছেদে যেটা ছিল যে ওই বিষ্ণুধর মেসেজ গুলো করাচ্ছে, সেইটার কথা। গঙ্গার ঘাটে এসছে ক্ষিতিশ সিংহ, এসে বিষ্ণুধরের ঘটনা, মানে ওই মেসেজ বলছে তান পোড়া ছাড়, তারপরে খাওয়া দাওয়ার কথা যেগুলো আছে, মেসেজের বিভিন্ন রকম নামকরণ আছে, সেগুলোর কথা কিন্তু আছে প্রথম পরিচ্ছেদে। ঠিক আছে, আর দ্বিতীয় পরিচ্ছেদে হচ্ছে এইবার ওই গঙ্গার ঘাটে কি হচ্ছে, যখন আমটা দেওয়া হলো এবং 3জন ছেলে মেয়ে ওইটাকে কুড়ানোর জন্য ছুটতে শুরু করলো, তখন দ্বিতীয় পরিচ্ছেদ শুরু হচ্ছে। তাই এটা হচ্ছে গঙ্গার ঘাটে একটা আম ভেসে চলেছে ভাটার টানে, এটা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদের ঘটনা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ছেলে ফেল করলে দোষটা মাস্টার মশাইয়েরও, উক্তিটি কে করেছে? ছেলে যদি ফেল করে তাহলে মাস্টার মশাইয়েরও দোষ হয়। এটাও কিন্তু ওই বক্তব্যের সময় চলছে যেখানে সবাই এক জায়গায় বসে ওই ক্ষিতিশ সিংহকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে, সেই প্রেক্ষাপটে আছে এটা। দেখি কে বলতে পারে এটা। বিনোদ ভর বলেছেন। হ্যাঁ হ্যাঁ, বিনোদ ভর বলেছেন। বিনোদ ভর। আচ্ছা, অন্য কেউ? কার্তিক হবে মনে হরিজন হবে। হ্যাঁ, এটা কার্তিক হবে। হ্যাঁ, হরিচরণ হবে। না না, কার্তিক হবে এটা। হ্যাঁ, হ্যাঁ, কার্তিক, কার্তিক, হ্যাঁ কার্তিক হবে। কার্তিক এই উক্তিটা করেছিল। ঠিক আছে,
ওইখানে ওই যারা যারা বসেছিল তার মধ্যে কার্তিক, হ্যাঁ 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 কার্তিক হবে। নেক্সট, কার্তিক, হ্যাঁ কার্তিক কার্তিক। পরের প্রশ্ন দেখো, ও তো ন্যাশনাল জুনিয়র রেকর্ড হোল্ড করেছে, এটি কার সম্পর্কে কোন পরিচ্ছেদে বলা হয়েছে? বলো, উত্তর দাও। সুবীর সম্পর্কে পঞ্চম পরিচ্ছেদে। আচ্ছা, আর কেউ? স্যার হিয়ার পঞ্চম পরিচ্ছেদ। ওটা হ্যাঁ, এটা কিন্তু সুবীর সম্পর্কেই বলা হয়েছে পঞ্চম, হ্যাঁ সুবীর সম্পর্কে পঞ্চম পরিচ্ছেদে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মন্তব্য যুক্তি, যেটা আমি বলছিলাম, ওখানে একটা মন্তব্য দেওয়া থাকবে, তার সাপেক্ষে যুক্তি দেওয়া থাকবে, কি হবে? হ্যাঁ, কি হবে? মন্তব্যটা শুদ্ধ আর যুক্তিটা অশুদ্ধ। ক্ষিতিশ সিং এর বাড়িতে সবই রান্না হয় প্রায় সিদ্ধ, কারণ লীলাবতী সিদ্ধ খেতে পছন্দ করেন, তাই কি? হ্যাঁ, মন্তব্যটা শুদ্ধ আর ওটা অশুদ্ধ। একদমই তাই। ঠিক আছে, অশুদ্ধ কারণ ক্ষিতিশ সিং এর পছন্দ, ও বিশ্বাস করে কি বাঙালিয়ানা রান্না, সেখানে স্বাস্থ্য রাখা চলে না। ঠিক আছে, বাঙালিয়ানা যে রান্নাটা আছে সেখানে কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে যাবে, কারণ সব তেল মশলাই পছন্দ করে, কিন্তু ও ভেবেছে যে শরীরকে ধরে রাখতে গেলে সিদ্ধ টাইপের খাবারই যথেষ্ট। নেক্সট চলো দেখো, কোনি উপন্যাস থেকে এবার একটা বিবৃতি দেওয়া হয়েছে, এটা সবার ক্ষেত্রে পারার কথা, শূন্যস্থান পূরণ। এটা যন্ত্রণা আর ড্যাশ তোর অপোনেন্ট। সময়, একদম সময়। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, এবার ক্রমানুযায়ী সাজানো, কোনটা আগে কোনটা পরে? স্যার বলছি ক্রমানুযায়ী সাজানো কি আসবে, যেহেতু নেগেটিভ মার্কিং আছে? ব্যাপারটা হচ্ছে যে এরকম ভাবে জানি না দেবে কিনা, কিন্তু আমাদের একটু তৈরি হলে তাতে বোধহয় সমস্যা হওয়ার কথা নয়। দুই একটা যদি আমরা করে রাখি, প্র্যাকটিস বেসড। ঠিক আছে, ক্রমানুযায়ী মানে কি, সিকোয়েন্স যেটা থাকছে কোনো একটা অধ্যায়, সেটা যদি একটু মনে রাখা যায় তাহলে সুবিধা হবে, না দিতেও পারে। ঠিক আছে, কিন্তু বলা তো যায় না কিভাবে কি দেবে। ট্রেনিং করে করে নিজেকে বাড়াতে হবে, ক্ষিতীশ কোনিকে বলছে। তারপরে বলছে পারতেই হবে, কোনো কথা শুনবো না, আপনার কাছে মিছে কথা বলবো না। আর লগ বুকে লিখতে লিখতে ক্ষিতীশ দেখলে কোনো কোনি হবে, ক্ষিতীশ দেখলে কোনি ব্যস্ত হয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু নবম পরিচ্ছেদ হবে। হ্যাঁ, নবম পরিচ্ছেদের থেকে নেওয়া এটা। আচ্ছা, কোনির দাদা মারা গেছিল কোন পরিচ্ছেদে? ষষ্ঠ পরিচ্ছেদ। ষষ্ঠ পরিচ্ছেদ, অষ্টম পরিচ্ছেদ না ষষ্ঠ হ্যাঁ, পরিচ্ছেদ। ষষ্ঠ পরিচ্ছেদ, অষ্টম মনে হচ্ছে। মানে মারা যাওয়ার কথা উল্লেখ আছে আর কি। আচ্ছা, প্রথম চলো এটা দেখে নিই কি আসছে। দেখো, BADC, বি হচ্ছে প্রথম, বলছে পারতেই হবে। ওকে যখন ওই পরিচ্ছেদে নবম পরিচ্ছেদে করাচ্ছে তখন ডাইরেক্ট বলে দিচ্ছে যে ক্ষিতীশ রেগে গেছে, ও উঠে চলে যেতে চাইছে, আগের দিন রাত্রে যাত্রা দেখেছিল। হ্যাঁ, যাত্রা দেখার জন্য ও পারছে না, কষ্ট হয়ে গেছে, ঘুম হয়নি রাত্রে, সেই জন্যে। তো তার জন্য কি হচ্ছে, সে করতে পারছে না। তারপরে এতে কি হচ্ছে, ট্রেনিং করে নিজেকে বাড়াতে হবে, ওই সময় ওকে আবার বোঝাচ্ছে, দ্বিতীয় এটা। তারপরে কি আসছে, ডি হচ্ছে যখন এবার ওই ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে কি হচ্ছে,
তোমার কমপ্লিট করার পরে যখন ছেড়ে দিল ক্ষিতীশ, তখন দেখলো যে কোনি কোনো কথাই বলছে না, কারণ ওর চাপ ছিল। লীলাবতীর যে প্রজাপতি টেলার্স রয়েছে ওখানে তখন ও কাজ করতে চায়, কাজ করছে, ঠিক আছে, টেলার্সে কাজ করে। তো সেই টেলার্সে কাজ করার সময় কি হচ্ছে, কাজ করার সময় ওকে সময় পেরিয়ে যাচ্ছে, একটু লেট হয়ে গেছে, তার জন্যে এই কথাটা মানে বলছে যে ব্যস্ত হয়েও চলে গেল, কিন্তু ওখানে গিয়েও ও ঘুমাবে। আর আপনার কাছে মিথ্যে কথা বলবো না, কনির মাকে গিয়ে যখন ক্ষিতীশ জিজ্ঞাসা করেছিল যে আজকে সাঁতার কাটার সময় ও কেন বারে বারে মানে ক্লান্ত হয়ে পড়ছিল, নিশ্চয়ই কোনো কারণ ছিল, তো সেটা কারণটা কি সেটা জানার কথা বলছে, ঠিক আছে। তো জানতে গিয়ে প্রথমে ওর মা বলছিল না যেমন সময় ঘুমায় তেমন, তারপরে পরে গিয়ে স্বীকার করে নিল যে না মিথ্যা কথা বলবো না, ও যাত্রা শুনতে গেছিল। তো এই যে ব্যাপারটা, সেইটার কথা কিন্তু ওই অধ্যায় থেকে পরপর দেওয়া আছে। আচ্ছা, কবিতা থেকে একটা দিয়েছি, এটা প্রত্যেকে অন্তত একটু বলার চেষ্টা করা উচিত। ক্রম কবিতা থেকে দেওয়া, নীলধ্বজের প্রতি জনা কবিতা, কোনটা আগে কোনটা পরে হবে? দেখো একটা কথা বলি, রিভাইজ করতে গেলে এই টপিকগুলো যেগুলো দেখবে রুটিনে দেওয়া আছে সেই অনুযায়ী যদি পড়াশোনা করে ক্লাসে অ্যাটেন্ড করা যায় তাহলে কিন্তু অনেকের খুবই সুবিধা হবে। বুঝতেও সুবিধা হবে, আলোচনায় সবার সঙ্গে সবাই কথা বলতে পারবে। এই কবিতাটা বড্ড টাফ না? যদি কখনো সুযোগ পাই হয় আমি রেকর্ড করে দিয়ে দেওয়ার চেষ্টা করব পুরো কবিতাটাকে, একদম পুরো আলোচনা করে শব্দার্থ সহ সমস্ত কিছু। দেখো এটা প্রথমে এ হবে, অন্যায় সমরে মুড়ো নাসিল বালকে। তারপরে ডিটা আসছে 2 নম্বরে, সম্মুখে সমরে পড়ি গেছে স্বর্গাধামে। তারপরে বি, উথলিছে বীণাধ্বনি তব সিংহাসনে। আর সি হচ্ছে যে দারুণ বিধি রাজা আধারিল আজি। নেক্সট প্রশ্ন, যারা একাদশ শ্রেণী পরীক্ষা দেবে, একাদশ দ্বাদশ শ্রেণীর, তাদের এটা বলতে পারা উচিত। আজকের টপিকেও ছিল শিক্ষা সার্কাস কবিতাটির অনুবাদ কে করেছে, আমি লিখেও দিয়েছি। আচ্ছা, গুরু নাটকে মহাময়ূরী দেবীর পুজো হয়েছিল কবে? শনিবারে। তাহলে এটা শুদ্ধ হওয়া উচিত, তাই না? আর শিক্ষা সার্কাস অনুবাদ করছেন উৎপল কুমার বসু, এটা তো বলে দিলাম শুদ্ধ। আর সেই দুঃস্বপ্ন দেখে আতকে ওঠে, এটি বিশাল ডানাওয়ালা তুত্তুরবুড়োর গল্প, ঠিক না ভুল? ওটাও কিন্তু ঠিক, এটা একদম প্রথমে রয়েছে গল্পের ক্ষেত্রে, দেখবে বিশাল ডানাওয়ালা তুত্তুরবুড়োতে। হ্যাঁ, আর গ্যালিলিও 15ই ফেব্রুয়ারি 1563 খ্রিস্টাব্দে পিসাতে জন্মেছিলেন। আমি এই কথাটা বলছিলাম যে সাল তারিখ যেগুলো আছে দেখবে ওখানে একটু পরপর দেওয়া আছে, সেটাকে পরপর হবে। হ্যাঁ হ্যাঁ, মানে 64 হবে, 1564 হবে। হ্যাঁ 64 হবে, এটা দেখো এখানে দেওয়া আছে 1564। তাহলে ডি এর উত্তরটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, এরকম যদি কোনো প্রশ্ন দিয়ে দেয়, দীপান্তরের বন্দিনী কবিতায় দ্বিতীয় প্যারার প্রথম লাইনটি কি? সপ্ত সিন্ধু 13 নদী পার। সপ্ত সিন্ধু 13 নদী পার, এটাই সপ্ত সিন্ধু 13 নদী পার। তারপরে রূপার কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন তা যেন আপনি টের পাবেন।
উদ্ধৃতি কোন গল্প থেকে নেওয়া? কোনোটাই নয়, কোনোটাই নয়। কোন গল্প হবে কে বলতে পারবে? কে বাঁচায় কে বাঁচে? না, কোনোটাই নয়। এটা কোনোটিই নয় হবে, হ্যাঁ, কিন্তু কোন গল্প থেকে নেওয়া এই লাইনটা? এই যে লাইনটা, আজকের টপিকে পড়িয়েছি। আবিষ্কার। হ্যাঁ, তেলেনাপোতা আবিষ্কার। ঠিক আছে, একটু বুদ্ধি খাটিয়ে দিলে দেখা যাচ্ছে যে সবগুলো হয়ে যাবে। তারপরে দেখো বলছে কে বাঁচে কে বাঁচায় গল্পে মন্দিরের মাথায় যে ত্রিশূলটা ছিল সেটি কোন ধাতু দিয়ে তৈরি? কোন ধাতু দিয়ে তৈরি? লোহা, তামা, পিতল, কাঁসা? ওই পিতলের হবে। পিতল। আর কেউ? লোহা। এটা পিতল, হ্যাঁ, এটা কিন্তু পিতলের। বইতে একদম দ্বিতীয় পৃষ্ঠার মাঝখানের দিকে এটা আছে। হ্যাঁ, হ্যাঁ, নেক্সট। আছে আছে, দেখি। হ্যাঁ হ্যাঁ, নেক্সট হচ্ছে বিভব নাটকে অমরের কথা অনুযায়ী তার বুক কত ইঞ্চি? কত ইঞ্চি? 32, 33, 34 না 36 ইঞ্চি? ওরা 33 আর 34-এর মধ্যে দাও তো হ্যাঁ একটু, মনে হচ্ছে 33। হ্যাঁ, একদম 33 ইঞ্চি। ঠিক আছে, আচ্ছা, এবার বিবৃতি একটা তোলা হয়েছে, লাস্ট কোশ্চেন, দেখি কে উত্তর দিতে পারে। ক্রন্দনরত জননীর পাশে কবিতার শেষ লাইন বিধির বিচার চেয়ে, এটা? তারপরে সিগারেটের ধোঁয়া এই শব্দটি শিকার কবিতায় উল্লেখ আছে। তুমি কি বুঝবে সতীশবাবু নদীর পাড়েও থেকো না, মেটে ঘরেও, ও থাকো না আর কি, নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না উক্তিটি ভাত গল্পের। আর আমি দেখি কবিতায় 16টি স্তবক রয়েছে। এই কেবলমাত্র দিয়ে দিতে পারে যে কোনটা সঠিক হবে বা কোনটা অশুদ্ধ হবে। অশুদ্ধ কিন্তু এইখানে একটু খেয়াল রাখবে, শুদ্ধ বলেনি, অশুদ্ধ কোনটা কোনটা হবে। দেখো এ এবং ডি কিন্তু অশুদ্ধ, এটা উত্তর হবে। এ এবং ডি অশুদ্ধ। কেন অশুদ্ধ দেখো, ক্রন্দনরত জননীর পাশে শেষ লাইন কিন্তু এটা না। শেষ লাইন কি আছে? আমার বিবেক আমার বারুদ, লাস্ট লাইন হচ্ছে বিস্ফোরণের আগে, এটা লাস্ট। শিকার কবিতায় সিগারেটের ধোয়ার কথা আছে, ঠিক আছে, ওই যে যারা এসেছিল শিকার করতে তারা ওই সিগারেট খাচ্ছিল সেই সময়টাতে, ওখানে কিন্তু উল্লেখ আছে কবিতার মধ্যে। তারপরে তুমি কি বুঝবে সতীশবাবু নদীর পাড়েও থেকো না, থাকো না, মেটে ঘরেও থাকো না উক্তিটি তোমার ভাত গল্পের, এটা আছে। আর লাস্টে দেখো আমি দেখি কবিতায় 16টি স্তবক রয়েছে, অ্যাকচুয়ালি স্তবক না তো, এটা আছে কিন্তু পংক্তি 16টা ওই কবিতায়। ঠিক আছে, এইটুকুনির জন্য কিন্তু এটা ভুল। ঠিক আছে, মানে কিছু কোশ্চেন একটু যদি ডিপলি না পড়া হয়, আমি আসলে এই ধরনের কোশ্চেন গুলো একটু বোঝাতে চাইছি যে একটু ডিপলি যদি পড়াশোনা করা যায় তাহলে কিন্তু এসএলএসটি এই জায়গার কোশ্চেন গুলো খুবই ইজি টাইপের থাকে এখনো পর্যন্ত যা দিয়েছে। এইগুলো যদি মাথায় রাখা যায় তাহলে কিন্তু সহজেই সবাই কিন্তু করতে পারবে।